এই যে পলিটিক্সটা জামাত করেছে, আপনারা তাদের সঙ্গে আগে করেছেন, পরে আপনাদের সঙ্গে জামাত পলিটিক্স করছে, আমি মনে করি যে এটা দুটোই দুজনের জন্য শোভনীয় এবং ঠিক আছে। এবং প্রত্যেকের অবস্থান সম্পর্কে সচেতন থাকুন, বিশ্বস্ত থাকুন, কিন্তু প্রেমে পড়বেন না। কেউ কারো প্রেমে পড়বেন না যে আমরা যা চাইবো অমুক তাই চাইবে, বা অমুক যা চাইবে আমিও তাই চাইবো, এমনটি যেন না হয়। বরং আপনারা সকলে একেবারে স্রেফ দেশের স্বার্থে জুলাইতে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন সেভাবে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। জুলাই সনদে স্বাক্ষর করায় জামাতের উপর এনসিপি ক্ষিপ্ত, এটাকে একেবারে আনএক্সপেক্টেড ছিল? আমি বলবো না, এটা আনএক্সপেক্টেড ছিল না। এনসিপির পূর্ণ হক আছে জামাতের উপর ক্ষিপ্ত হওয়ার, এবং এনসিপির পূর্ণ হক আছে জামাত ইসলামী তাদের সঙ্গে প্রতারণা করেছে এই কথা বলার। কারণ কি, এনসিপির যেভাবে জন্ম, কিংবা এই যে আন্দোলন, যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে পরিপুষ্ট করেছে কে? সার্বিকভাবে সহযোগিতা করেছে কে? নাহিদ ইসলাম, সজীব ভুইয়াদের আশপাশে চারপাশে থেকে তাদের নিরাপত্তা দিয়েছে কে? তাদেরকে এই আন্দোলনে ধরে রেখেছে কে? তারা একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলোকে এক্সিকিউট করেছে কে? অর্থাৎ এই পুরো আন্দোলনের মেকানিজমটা কার? এই মেকানিজমটা কিন্তু জামাত শিবিরের। সো যেই এনসিপি জামাত শিবিরের মেকানিজমের মধ্যে থেকে সারা বাংলাদেশের জন্য ফ্যাসিবাদ বিরোধী একটি গণ আন্দোলন তৈরি করলো, এবং সেই আন্দোলনের ফলে ফ্যাসিবাদের বিদায় হলো, এবং সেই আন্দোলনের রেজাল্ট নেয়ার সময় রেজাল্ট ফলাফল ভোগ করার জন্য যে সংস্কার কমিশন গঠন হলো, ঐক্যমত কমিশন গঠন হলো, সেখানে জামাত এনসিপি প্রায় সকল ব্যাপারে একমত, কয়েকটি পার্থক্য ছাড়া। মোট কথা সর্বোচ্চ 10 থেকে 20% বিষয়ে তাদের একমত ছিল না, বা ভিন্ন মত ছিল, তাও আবার পার্সিয়াল একমত ছিল। যেমন উচ্চকক্ষে পিয়ার আর নিম্নকক্ষে পিয়ারের পক্ষেই। তো এই যে জামাত এনসিপি একত্রিতভাবে তাদের ঐক্যমত জানিয়ে বিএনপিকে চাপে ফেলে শেষ পর্যন্ত এই পর্যন্ত এনেছে, সংস্কারের মধ্যে এনেছে, এর জন্য এই যে দীর্ঘ পথ চলা, একসঙ্গে পথ চলা, জীবনে মরণে একসঙ্গে থাকা, তা থেকে কি এনসিপির এই অধিকার জন্মে না যে জামাত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গে থাকুক, তাদেরকে সাপোর্ট দিক? এই আশা কিন্তু তারা করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা। এনসিপি নিজের ট্যাগ দূর করার জন্য জামাতের যে তিনি সহযোগিতা নিয়েছেন, জামাত শিবির তাকে পরিপুষ্ট করেছে, লালন পালন করেছে, নিরাপত্তা দিয়েছে, তাদেরকে দিয়ে আন্দোলন করিয়েছে, বা আন্দোলনে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। এই বিষয়গুলোকে একটা পর্যায়ে এসে যখন তারা আর মানতে পারছিলেন না, স্বীকার করতে পারছিলেন না, মূল সংকটটা শুরু হয়েছে সেখানে। এগুলো তারা ফেসবুকে প্রচার করতে শুরু করলেন। অর্থাৎ এখন এনসিপি জামাতের বিরুদ্ধে যে বেইমানি, প্রতারণার অভিযোগটা করছে, সেই বেইমানি বা প্রতারণাটা কিন্তু এনসিপি প্রথমে করেছে। যেই ছাত্র শিবিরের, যেই নেতাদের সহযোগিতা নিয়ে তারা আজকে নেতা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনকে বেগবান করেছে, লিড দিয়েছে, সফল করেছে, সেই ছাত্র শিবিরের নেতাদেরকে তারা কাট অফ করে দিলেন, সাইড আউট করে ফেললেন। পূর্ণাঙ্গ কমিটিতে, কেন্দ্রীয় কমিটিতে, কিংবা রাষ্ট্রীয় পদবিতে কোথাও তাদেরকে স্বেচ্ছায় জায়গা করে দিলেন না, জায়গা ছেড়ে দিলেন না, যে এরাই তো আজকে আমাদের আন্দোলনে সফল করেছে, এরাই তো আমাদেরকে লিডার বানিয়েছে। নেতা কি কেউ নিজে নিজে হতে পারে? নিজে নিজে লিডার তো প্রত্যেকে হইতে চায়, জন্মের পরের দিন থেকে মানুষ নেতা হইতে চায়। নেতা তারাই হতে পারে যাদেরকে কর্মীরা নেতা বানায়। সেই কর্মী বাহিনী সাপোর্ট দিয়েছে কে? শিবির সিদ্ধান্ত নিয়েছে আমরা
কেউ লিড ভয়েস হব না, কারণ আমাদের গায়ে একটু খুঁজতে গেলে আমরা যে শিবির এটা সবাই সরকার জেনে যাবে, আন্দোলন সফল হবে না। আন্দোলনের সফল করার স্বার্থে তারা নিজেদেরকে সাইড হিরো করে রেখেছেন, সব কিছু এক্সিকিউট করেছেন তারা, সব কিছু করেছেন তারা, কিন্তু লিড ভয়েসটা রেখেছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদেরকে। যখন তারাও আটকে গেছে, কাদেরকে ব্যবহার করেছেন, কাদেরকেও যখন ব্যবহার করা সম্ভব হয়নি তখন হান্নান মাসুদকে বের করেছেন। হান্নান মাসুদের কিছু হইলে আরেকজন রেডি ছিল। অর্থাৎ পুরো আন্দোলনকে টিকিয়ে রাখার সমস্ত মেকানিজমটা ছিল শিবিরের। এবং জনগণকে সম্পৃক্ত করা হবে কিভাবে, কিভাবে ভিডিও তৈরি করা হবে, কিভাবে সমস্ত অন্য সংগঠনের লোকেরা, দলের লোকেরা, বামপন্থীরা বা ভিন্নপন্থীরা এতে একত্রিত হবে, সেই এলিমেন্টগুলো তারা এখানে রেখেছেন, ব্যবহার করেছেন। এবং তাদের জন্য সমানভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, এভরিথিং করেছেন। তো এই শিবিরের সঙ্গে যখন এনসিপি বেমানিটা করলো, বিশেষ করে সর্বপ্রথম কাদের, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথম আলো প্রকাশন থেকে একটা বই লিখলেন, সেখানে শিবিরের কোনো ক্রেডিট নাই, শিবিরের লিডারদের কোনো ক্রেডিট নাই, যারা তাদের আন্দোলন সহযোগিতা করেছে তাদের কোনো ক্রেডিট নাই। এইভাবে যখন তারা ক্রেডিট চুরির খেলাটা খেলতে গেলেন বা ক্রেডিটবাজি করতে গেলেন, ওই সময় থেকেই জামাত শিবিরের সঙ্গে এনসিপির দূরত্বটা, মানসিক দূরত্বটা সৃষ্টি হয়। তবু জামাত শিবির ধৈর্য ধরে এনসিপিকে সাপোর্ট দিয়ে গেছে, এই কারণে যে অন্তত মনস্তাত্ত্বিকভাবে তারা এক, তারা সংস্কার চায়, এনসিপিও সংস্কার চায়, জামাতও সংস্কার চায়। এনসিপির এরাও সরকারের পতন চেয়েছে, এরাও পতন চেয়েছে। যদিও এনসিপির মূল টার্গেট সরকার পতন ছিল না, কোটাই ছিল, কিন্তু সেটাকে তাদের মেকানিজম, জামাত শিবির তাদের মেকানিজমের মাধ্যমে এটি সরকার পতন আন্দোলনের দিকে নিয়ে গেছে। এবং সেখানে আবার জামাতকে শিবিরকে সহযোগিতা করেছে বিএনপিরা। বিএনপিও সরকার পতনের পক্ষে, মূলত সরকার পতনের পক্ষে বিএনপিও যোগ দিয়েছে তখন, যখন এটাকে হাসিনা পতনের আন্দোলনের রূপ দেয়া হলো। তখন তারা বিএনপি, বিশেষ করে ছাত্রদল আগে যুক্ত হয়েছে, কিন্তু বিএনপি যুক্ত হয়েছে, মানে ভোরাসাসলি যুক্ত হয়েছে তখন। তো এখন যেই বেইমানিটা তারা শুরু করলো, ছাত্র শিবিরকে পাশ কাটানোর মধ্য দিয়ে, তাদেরকে কোথাও কোনো জায়গা না দিয়ে, সেই তারাই আবার জামাতের কাছে ইমানদারি আশা করছিল যে না, আমরা যাই করি না করি জামাত আমাদের সাথে কখনো বেইমানি করবে না। কিন্তু আসলে বেইমানি কেউ করলে তাদের সঙ্গে বেইমানি না করাটাও এক ধরনের বেইমানি, অন্যায়। পবিত্র কোরআনে এমনভাবে কিছু আয়াত আছে যে জালিমের উপর কোনো মানে ন্যায় বিচার করতে বা শাস্তিতে কোনো কার্পণ্য করা হবে না বা কমতি করা হবে না, এবং যাতে তাদের জুলুম হয়, অর্থাৎ শাস্তি কম দেওয়াটা হবে তাদের জন্য জুলুম। তো কেউ যদি বেইমানি না করে এবং তাকে যদি বেইমানির শাস্তি না দেওয়া হয় বা তাদের বেইমানিটা একটু বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে সেটাও হবে তাদের সাথে বেইমানি। এখন এনসিপি লাস্ট মুহূর্তে এসে দেখলো যে জামাত একটা জায়গায় এসে তাদের সাথে একমত হলো না, এখানেই তাদের মূল সংকটটা, যে এতদিন আমরা সকল মতামতের ক্ষেত্রে এক ছিলাম, এখন এখানে কেন? এদিকে আবার জামাতের একটি সংকট তৈরি হলো, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস জামাতের উপর ভরসা করেছেন, বা ঐক্যমত কমিশন তাদের উপর অত্যন্ত ভরসা করেছেন, তাদেরকে সাপোর্ট দিয়েছেন, এবং জামাত এনসিপি যে সংস্কারগুলো চেয়েছে সেগুলোতে তাদেরও একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তারা চেয়েছে যে এটা হোক। সেক্ষেত্রে এসে দেখা গেছে যে তারাও এখন জামাতের এই ঐক্যমতটার ভিত্তিতে তারাও সেই জুলাই সনদে জামাতের একটা স্বাক্ষর চান। যেহেতু বিএনপিকে রাজি করানো হয়েছে, বিএনপি রাজি হয়েছে, এখন যদি জামাতও এটাতে স্বাক্ষর না করে তাহলে জুলাই সনদের আসলে আর কোনো গুরুত্বই থাকে না, এমনকি কাগজে গুরুত্বটাও থাকে না। এবং তারা জামাতকে ইনশিওর করেছেন যে অবশ্যই এর আইনি ভিত্তি পাবে, এবং জামাতের উপর তারা যেভাবে আস্থা রেখেছেন, জামাতও ঐক্যমত্য কমিশনের উপর, ডক্টর ইউনূসের উপর এই আস্থা রেখেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়িত হবেই। জামাত সেই আস্থা রেখেই সাইন করেছেন। মূল টার্গেট তো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। তো সেটা যদি হয় তাহলে স্বাক্ষর আগে করার পরে করা, এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন হবে? এনসিপি স্বাক্ষর করবেন এরকম কি বলেছে? অবশ্যই করবে, তারা পরে করছে, জামাত আগে করছে। কিন্তু
আপনাদের চোখে এখন এটা বেমানি লাগছে, ঠিক তেমনি জামাত শিবিরের আগে আপনাদের অনেক কর্মকাণ্ডে জামাত শিবিরের সঙ্গে আপনারা যেটা করেছেন সেটাও বেমানি হয়েছে। তো সবসময় যে আপনারাই প্রতারণা করতে পারবেন, বা এটাকে আসলে প্রতারণা বলা ঠিক না, এটাকেই বলে পলিটিক্স, এটার নামই পলিটিক্স। তো এই যে পলিটিক্সটা জামাত করেছে, আপনারা তাদের সঙ্গে আগে করেছেন, পরে আপনাদের সঙ্গে জামাত পলিটিক্স করছে, আমি মনে করি যে এটা দুটোই দুজনের জন্য শোভনীয় এবং ঠিক আছে। রাজনীতি যদি করতে চান তাহলে এগুলো পলিটিক্স আপনাদের করতেই হবে, পলিটিক্স ছাড়া তো রাজনীতি করতে পারবেন না। আসুন এবার আপনারা উভয়কে পলিটিক্যাল পার্টি হিসেবে গ্রহণ করুন এবং দেশের স্বার্থে আবারও আপনারা যে কোনো বিষয়ে একমত হন, দেশের স্বার্থে আপনারা আবার ভিন্ন মত পোষণ করুন এবং প্রত্যেকের অবস্থান সম্পর্কে সচেতন থাকুন, বিশ্বস্ত থাকুন, কিন্তু প্রেমে পড়বেন না। কেউ কারো প্রেমে পড়বেন না যে আমরা যা চাইবো অমুক তাই চাইবে, বা অমুক যা চাইবে আমিও তাই চাইবো, এমনটি যেন না হয়। বরং আপনারা সকলে একেবারে স্রেফ দেশের স্বার্থে জুলাইতে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন সেভাবে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। যদি জামাত আপনাদের সঙ্গে বেইমানি করে থাকে তাহলে স্মরণ করে দেখুন আপনারাও জামাত শিবিরের সঙ্গে বেইমানি করিয়াছিলেন।